আমাদের গোয়েন্দা বোধিসত্ত্বদার একটা অদ্ভুত গুণ আছে, ওর কাছে কিছুই আড়ালে রাখা যায় না। ঘরে ঢোকার সময় তুমি যেভাবে দরজা খোলো, তোমার চশমার বাদিকটা কেমন ঘেমে গেছে, কিংবা তুমি যে চুপচাপ বসে আছো, তার মানে তুমি আসলে মাথার ভিতর যুদ্ধ চালাচ্ছ, এ সবই ও বুঝে যাবে। সেই সকালটা যেমন কলকাতার আকাশটা ছিল একেবারে ধুঁয়ো ধুঁয়ো, রোদ নেই, তবু গুমট। বোধিসত্ত্বদা জানলার পাশে বসে কফি খাচ্ছিল, আর আমি চুপচাপ একটা পুরনো পেপারে চোখ বুলাচ্ছিলাম। ঠিক তখন চঞ্চু ঢুকলো, মুখে এক রাস কৌতূহল। হ্যাঁ দাদা, হে একজন ভদ্রলোক এসেছেন, নাম সুমিত বসু, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। বোধিসত্ত্বদা কপাল কুঁচকে বলল, আস্তে বলো। সুমিত বসু, বয়স আন্দাজ 50, পরিপাটি প্যান্ট শার্ট, কিন্তু চোখ দুটো জলের মতো ক্লান্ত, মুখে গম্ভীরতা, গলায় কাঁপুনি। সে বসেই বলল, আমার ভাগ্নে সায়ক বসু, আপনি নিশ্চয় নাম শুনেছেন, একজন খ্যাতনামা চিত্রশিল্পী। ও কিছুদিন আগে আত্মহত্যা করেছে। সবাই বলছে মানসিক অবসাদে, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। আমি একটু সোজা হয়ে বসলাম। সায়ক বসুর কাজ আমি জানি, তার আঁকায় একটা রহস্যময়তা ছিল সব সময়। মনে হতো ছবির ফ্রেম ভেঙে কিছু একটা বেরিয়ে আসবে। বদিদা জানতে চাইল, আপনার এই সন্দেহের কারণ? সুমিতবাবু টেবিলে একটা খাম রেখে দিলেন। এই চিঠিটা সায়ক লিখেছিল মৃত্যুর কদিন আগে, সঙ্গে ওর আঁকা শেষ দিকের কয়েকটা ছবির কপি। আমি খামটা খুলে নিয়ে দেখলাম ছবিগুলোর মধ্যে একটা খুব অদ্ভুত, একটা আধার ঘর, মাঝখানে বসে থাকা একজন মানুষ, কিন্তু তার মুখ ফ্রেমের বাইরে, শুধু চোখের দিকে তাকালেই গা শিরশির করে। আর সেই চিঠি, আমি জানি সে ফিরে আসবে। আমি ঘুমোতে পারি না। আমিও ওকে দেখে ফেলেছি, ছবির মধ্যে ঢুকেছে, আমি ওকে আটকে রেখেছি, কিন্তু সে বেরোতে চাইছে। আমি চুপ করে গেলাম। চঞ্চু তো প্রায় ফিসফিস করে বলল, কি এই সে বলতে চাইছে? সুমিতবাবু গলা নিচু করে বললেন, বুঝি না, কিন্তু শান্তিনিকেতনের বাড়িতে ওর মৃত্যুর পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে। ওর ছবির সামনে মাঝে মাঝে দেখা যাচ্ছে অদ্ভুত ছায়া, যেন কেউ দাঁড়িয়ে আছে। রাতে কেউ ঘোরাফেরা করে, অথচ বাড়ি তালাবদ্ধ। বধিদা গভীরভাবে চিন্তা করছিল, তারপর বলল, শান্তিনিকেতনের ঠিকানাটা দিন, আমরা কাল সকালে রওনা হব। চুঞ্চু অবাক হয়ে বলল, হে এত তাড়াতাড়ি? বধিদা এক গাল হেসে বলল, এ ছবির মধ্যে যখন কেউ ঢুকে পড়ে, তখন দেরি করলে সে বেরিয়ে পড়বে, তখন আর তাকে ধরা যাবে না। আমি জানতাম এবার আমাদের সামনে এক অদ্ভুত রহস্য অপেক্ষা করছে। শান্তিনিকেতনের পথে আমাদের গাড়ি চলছিল, আর আমি জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, একজন শিল্পী যদি মৃত্যুর আগেই জানে কি ঘটতে চলেছে, তাহলে কি সেটা ভবিষ্যৎ দর্শন, নাকি মনস্তাত্ত্বিক বিপর্যয়? চঞ্চু হঠাৎ বলল, হ্যাঁ দাদা, তুমি বলো তো, একটা মানুষ কেন তার আঁকা ছবিতে এমন সব সংকেত লুকিয়ে রাখবে? বদিদা গাড়ির সিটে হেলান দিয়ে বসলো, তারপর বলল, কারণ সে জানতো কথা বললে কেউ বিশ্বাস করবে না, আর সে জানতো মৃত্যু আসছে, কিন্তু সেটা নিজের ইচ্ছেতে নয়। তার মানসিক অবস্থা বলছে আত্মহত্যা, কিন্তু ভিতরে ভেতরে সে কিছুতে আটকে পড়েছিল। আমি গম্ভীর হয়ে বললাম, মানে তুমি বলছো সায়কের মৃত্যুর পিছনে কারো প্রভাব থাকতে পারে? বধিতা বলল, হয়তো কেউ নয়,
হয়তো কিছু, কিংবা কোনো এক সময় আমরা যা দেখছি তার বাইরে কিছু থাকেই। শান্তিনিকেতনের বাঁধানো রাস্তায় ঢুকে পড়তেই এক অদ্ভুত আবহ ভর করল গায়ে। গাড়ি থামলো এক প্রাচীন দুতলা বাড়ির সামনে। খোলা মাঠের পাশে একাকী দাঁড়িয়ে, গাছের ছায়া যেন দেয়ালে মুখ এঁকে রেখেছে। সমীরবাবু বললেন, এই বাড়িটা শায়কের বাবা কিনেছিলেন। শায়ক এখানে একাই থাকতো, ছবি আঁকতো। গত 1.5 বছর ধরে কেউ বাড়ির ভিতর যায়নি, শুধু ওর মৃতদেহ পাওয়া যায় মাসখানেক আগে, সেই স্টুডিও ঘরের এক কোনায়। আমরা ঢুকলাম। বাড়ির ভিতরে একটা থমথমে নিস্তব্ধতা, যেন শব্দগুলো ঘুমিয়ে আছে। বদিদা ধীরে ধীরে পা ফেলে চলছিল। ওর চোখ ঘরের কোনায়, দেয়ালের ফাটলে, এমনকি মেঝেতে ছড়ানো শুকনো পাতায়ও। স্টুডিও ঘরের দরজাটা খুলতে আমি একটু অবাক হয়ে থমকে গেলাম। দেয়ালে ঝোলানো ছবিগুলোর সামনে কালো কাপড় পরানো, যেন কোনো মৃত্যু এখানে চিরকালীন ঠাঁই নিয়েছে। টেবিলের উপর ছড়ানো রঙের টিউব, শুকনো ব্রাশ, একটা ফাঁকা ক্যানভাস এবং এক কোনায় পড়ে থাকা একটা তামার পাইপ, যেটার মুখ পুড়ে যাওয়া। চঞ্চু হঠাৎ ফিসফিস করে বলল, ওই ওই জানলাটা দেখেছ? ওটা ভিতর থেকে আটকানো, অথচ বাইরে থেকে বারান্দায় কারোর পায়ের ছাপ দেখা গেছে। আমি তখনই খেয়াল করেছিলাম। বদিদা তৎক্ষণাৎ সেদিকে গেল। জানলার পাশে একটা কাচের তাক, তার উপর রাখা একটা ধুলো মাখা ফ্রেম। ভিতরে নেই কোনো ছবি, শুধু ফ্রেমটা, আর পেছনে কিছু লেখা। আমি হাতে তুলে নিয়ে পড়তে গেলাম। সে আসবে আমি জানি, আমি তার মুখ আঁকতে পারিনি, তাই সে রেগে গেছে। এখন সে আমার ফ্রেমে ঘুরছে। আমার ঘুম নেই, আমার ঘুম নেই। আমার হাত কেঁপে গেল। বদিদা হঠাৎ ঘরের মাঝখানে একটা পুরনো রং তুলির বাক্সের দিকে ইশারা করলো, ওটা খুলতো চঞ্চু। চঞ্চু ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা মোটা স্কেচ বুক, আর তার ভিতরেই একটা অদ্ভুত দৃশ্য। একটা ছেলে, হাফ প্যান্ট পরা, শার্ট পরা, গালে কাটা দাগ, চোখে একটা ফাঁকা দৃষ্টি। তবে ছবির পিছনে লেখা ছিল শুধু, অনির্বাণ হারিয়ে গেছে, এখনো আমি তাকে খুঁজি। আমি চঞ্চুর দিকে তাকালাম। চঞ্চু তো প্রায় ফিসফিসিয়ে বলে উঠল, মানে এই অনির্বাণের কি সেই সে যে ফিরে আসবে? আমরা তখনও জানতাম না রাত নামলে কি অপেক্ষা করছে আমাদের জন্য। কে সেই ছায়া? সে কি সত্যি মানুষ, নাকি ছবির মধ্যেই বাস করে এক প্রেত সত্তা? বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। শান্তিনিকেতনের আকাশে লালচে রং, পাখির ডানার শব্দও যেন বেশি করে কানে বাজছে। আমরা তখন বসেছিলাম শায়কের স্টুডিও ঘরে। আলো জ্বলছে না, জানালা দিয়ে সামান্য আলো ঢুকছে। বাইরের গাছের পাতাগুলোর ছায়া দুলে দুলে ভিতরে যেন নড়ছে। অন্ধকারটা অস্বস্তিকরভাবে ঘন হয়ে উঠছে। বদিদা তখনও সেই পুরনো রং তুলির বাক্সটার উপর ঝুঁকে আছে। এ বাক্সটা সাধারণ না, বলল খুব নিচু গলায়। এখানে কিছু একটা লুকিয়ে আছে, সেটা রাখা হয়েছে, যা বাইরে থেকে বোঝা যায় না। চঞ্চু আগ বাড়িয়ে এসে বলল, দাদা, হ্যাঁ আমি খুলে দেখি। ধীরে করো, মনে রেখো শিল্পীর হাতে এটা তৈরি, ওর নিজের মতো করে গোপনীয়তা রেখেছে। চঞ্চু সাবধানে বাক্সের তলার অংশটা টোকা দিতে না দিতেই একটা টুক করে আওয়াজ হলো।
আমি দেখলাম বাক্সের তলার কাঠটা একটু ফাঁকা, একটা সরু খাঁজ। চঞ্চু আঙুল ঢুকিয়ে সেটা সরাতেই নিচে লুকোনো একটা সরু খোপ খুলে গেল। আমরা তিনজনেই চমকে উঠলাম। ভিতরে তিনটে জিনিস রাখা, একটা ছোট ডায়েরির মতো স্কেচবুক, রং মাখা একটা চিঠি, আর একটা পুরনো ঘোলা সাদা কালো ছবি, যেখানে সায়ক এক কিশোরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। ছেলেটা অনির্বাণী হতে পারে। ডায়েরিটা খুলে আমি পড়তে লাগলাম। তারই ক্ষীণ স্কেচ আর তার পাশে কিছু অদ্ভুত লাইন। সে আমার তুলি ছুঁয়েছে, এখন আমার রং বদলে যাচ্ছে। ঘুমের মধ্যে আমি পায়ের আওয়াজ শুনি, কেউ ঘরের চারপাশে হাঁটে, ক্যানভাসের গায়ে নিঃশ্বাস ফেলছে। সে এখন আমার স্টুডিওর ছায়ায় থাকে। অনির্বাণ চলে যাওয়ার পরেই সব শুরু। আমি মাথা তুলে বধিদার দিকে তাকালাম। দাদা, এই সে কি অনির্বাণ? মানে ছেলেটা মারা গেছে? বধিদার ঠান্ডা গলায় বলল, না, কেউ মারা গেলে ভূত হয় না, আর কেউ হারিয়ে গেলেই অলৌকিক হয় না। কিন্তু মানুষ যখন নিজের অপরাধবোধে ধ্বংস হতে থাকে, তখন তার চারপাশে তৈরি হয় ছায়া, অদৃশ্য অথচ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। চিঠিটা এবার পড়া হলো। ছেঁড়া কাগজে লেখা, আমি যা করেছি ভুল করেছি। আমি চেয়েছিলাম ওকে রক্ষা করতে, কিন্তু আমি দূরে ঠেলে দিলাম। অনির্বাণ যদি ফিরে আসে, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। চঞ্চু ফিস ফিস করে বলল, মানে এই সায়ক নিজে অনির্বাণকে তাড়িয়েছিল? সম্ভবত, তবে শুধু মানসিক তাড়না নয়, এই গল্পের গভীরে অন্য কিছু আছে। আমি ফটোটা হাতে নিয়ে আবার দেখলাম। ছেলেটার চোখে একটা আশ্চর্য দৃষ্টি, যেন সে ক্যামেরার উপরে তাকিয়ে থেকেও কিছু দেখতে পাচ্ছে না, অথবা তার সামনে দাঁড়িয়ে থাকা সায়ককেই যেন বেশি আর বিশ্বাস করতে পারছে না। হঠাৎ একটা শব্দ আমাদের সবাইকে চমকে দিল। দেয়ালের এক কোণ থেকে চঞ্চু চিৎকার করে উঠল, ওই ওখানে কেউ ছিল? আমি এক লাফে উঠলাম, কিন্তু কোনটায় গিয়ে দেখি কিছু নেই। তবে দেয়ালের গায়ে আঁচড়ের দাগ, তিনটে লম্বা, নিচের দিকে নেমে এসেছে, যেন কেউ পেরেক চেরা হাত দিয়ে হালকা করে আঁচড় কেটেছে। আমি ঠোঁট শুকনো করে ফিস ফিস করে বললাম, এইটা যদি সাজানো না হয় তাহলে কে করেছে? বদিদা জানলার বাইরে তাকিয়ে বলল, আজ রাতটা এখানে কাটাতে হবে। ছায়া কিছু বলে না, কিন্তু তার উপস্থিতি বোঝা যায়। এবং আমাদের জানতে হবে সাপ কি সত্যি একা ছিল, নাকি অনির্বাণ কখনোই পুরোপুরি চলে যায়নি। রাত তখন অনেকটাই গড়িয়ে গেছে। আমরা বসে আছি সায়কের বাড়ির পুরনো ভেতরের বারান্দায়। চারপাশে নিস্তব্ধতা, দূরের গাছপালার ফাঁকে ফাঁকে অন্ধকার যেন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চঞ্চু ঘুমোতে গেছে, আর আমি আর বোধিসত্ত্বদা এখন সেই ফটোটা আর ডায়েরিটার পাতা ঘাটছি। কেরোসিন ল্যাম্পের আলোয় সেগুলো ছায়া নাচছে কাঠের টেবিলের উপর। আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, তুমি কি ভাবছো দাদা? অনির্বাণ আসলে কোথায়? ওর গলায় একটা ভারী ভাব, চোখে চিন্তার ছায়া। হারিয়ে যাওয়া সব মানুষ মরে না পেয়াল, কেউ কেউ অদৃশ্য হয়। কিছু মানুষকে সমাজ হারিয়ে ফেলতে চায়। আমি ভাবছি সায়কের সঙ্গে অনির্বাণের সম্পর্কটা ঠিক কী ছিল। আমি বললাম, হ্যাঁ, ওদের সম্পর্কটা কিছুটা অস্বাভাবিক ছিল। সেই ডায়েরির লেখাগুলোতে সেটা টের পাওয়া যায়। একটা সীমা অতিক্রম করে ফেলেছিল সায়ক, মনে হয়। ঠিক তখনই দরজার বাইরে একটা শব্দ। চঞ্চু? না, ও ঘুমোচ্ছে।
বুদ্ধিদা ইশারা করলো। আমি ধীরে উঠে বাইরে গেলাম। বারান্দার পাশে হা করে থাকা লতা পাতার ঘন গন্ধের মধ্যে ঢুকতেই টের পেলাম কেউ একটু আগেই এখান থেকে চলে গেছে, পায়ের ছাপ স্পষ্ট। আমি ফিরে এসে বললাম, দাদা, খাড়া যেন নজর রাখছে, এই বাড়িতে আর কে আছে? বুদ্ধিদা বলল, এ বাড়িতে না থাকলেও এই আশেপাশে কেউ আছে যে চায় না আমরা এগোই। হয়তো ওর সেই ছায়া, কিন্তু হয়তো সে রক্ত মাংসের মানুষ। সকালে উঠে আমরা ঠিক করলাম আশেপাশে একটু ঘুরে খোঁজ নেওয়া দরকার। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে হয়তো কিছু সূত্র পাওয়া যেতে পারে। গ্রামের চায়ের দোকানে গিয়ে জানতে পারলাম সায়কের ছাত্রদের মধ্যে অনির্বাণ নামে একটা ছেলে সত্যি ছিল, খুব মেধাবী, কিন্তু অতিরিক্ত চুপচাপ। এক সময় অনেকেই দেখেছিল ওকে সায়কের সঙ্গে প্রায় রোজ থাকতে, এমনকি রাতেও। কিন্তু প্রায় 6 মাস আগে হঠাৎ উধাও হয়ে যায়, কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি, পুলিশি রিপোর্ট হয়নি। সায়ক বলেছিল ছেলেটা নিজেই চলে গেছে। এক বৃদ্ধ লোক, যিনি একসময় শান্তিনিকেতনের আর্ট কলেজে খণ্ডকালীন কাজ করতেন, বললেন, আমি বলছি বাবুরা, ছেলেটার চোখে কেমন কুয়াশা ছিল, আর সায়কের চোখে ছিল ভয়ঙ্কর এক ধরনের অধিকার বোধ। আমি কয়েকবার ওদের দেখেছি, মনে হতো যেন সায়ক অনির্বাণকে আঁকতে আঁকতে তার জীবনটাও আঁকতে চাইছে নিজের মতো করে। চঞ্চু তখন একটা মোবাইল দোকান থেকে ফিরে এসে বলল, হ্যাঁ দাদা, আমার এক বন্ধু আছে, ও একবার একটা গ্রুপ ফটো তুলেছিল এখানকার এক্সিবিশনে, হ্যাঁ দেখো তো। ওর ফোনে দেখলাম বছরখানেক আগের ছবি, বিশাল ক্যানভাস, পাশে দাঁড়িয়ে সায়ক, সামনে ওর ছাত্ররা, আর সবার ডান পাশে অনির্বাণ দাঁড়িয়ে। কিন্তু ওর মুখটা মোটা কালো দাগ দিয়ে আছড়ানো, ছবি ফাটা নয়, বরং ইচ্ছা করে মোছা হয়েছে। আমি ফিসফিস করে বললাম, কে করেছে এটা? বুদ্ধিদা তখন নিঃশব্দে তাকিয়েছিল ছবির পিছনের ছায়ার দিকে। এই ছবি থেকে একটা জিনিস পরিষ্কার, কেউ চায় না অনির্বাণকে খুঁজে পাওয়া যাক। হয়তো সে এখনো আশেপাশেই আছে, হয়তো সায়কের মৃত্যু, অনির্বাণী অদৃশ্য হওয়া, আর আমাদের চারপাশের ছায়ার চলাফেরা, সব কিছু একটা লুকানো সুরে বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা এখন কি করব দাদা? বুদ্ধিদা ধীরে দাঁড়িয়ে বলল, আমাদের ফিরে যেতে হবে সেই স্টুডিওতে। ওখানে আরও কিছু আছে যা এখনো চোখের আড়ালে। আজ রাতে আমরা সেই ঘরেই থাকবো। চুনচু ফিস করে বলল, হ্যাঁ, আবার ওই ঘরে, ওই দেয়ালের আঁচড়টা দেখার পরও? বুদ্ধিদা কেবল বলল, যেখানে ভয় সেখানেই সত্যি লুকিয়ে থাকে। আমরা আবার ফিরে এলাম সেই ঘরে, সায়কের স্টুডিওতে। ঘরটা যেন আরো গাঢ় অন্ধকারে ঢাকা। জানলার ফাঁক গলে ঢুকে পড়া আলো এখানে এসে যেন থেমে যায়। চঞ্চু মুখ ভার করে বলল, আমি বলছি দাদা, এখানেই থাকবে? এই ঘরের ভিতরে একটা গন্ধ আছে জানিস, এই কাঁচা রং আর পুরনো কাঠের মধ্যে যেন ভিজা ছায়ার গন্ধ। আমরা ঘরের সব জানলা বন্ধ করে বসে থাকলাম। কেরোসিন ল্যাম্প জ্বলছে, চারদিকে ছবিরা, ক্যানভাসে ক্যানভাস, সবগুলো যেন নীরবে সাক্ষী। বুদ্ধিদা একটার পর একটা ছবি দেখছিল, কিছুতে আবছা মানুষ, কিছুতে অর্ধেক মুখ, আর কিছু ছবিতে যেন কেবল অন্ধকারে খসে পড়া আলো। কিন্তু সবচেয়ে অদ্ভুত একটা ছবি যা বাইরে থেকে সাধারণ অন্ধকার বনভূমির মতো মনে হয়,
তার ভিতরে লুকানো ছিল কিছু। আলোটা একটু বাঁকালে সে কালো রঙের স্তরের নিচে দেখা গেল একটা সাদা রেখা, আর তার ঠিক পাশে ঘোলা ধূসর ছায়া, যা প্রথমে ধরা পড়ে না। আমি বললাম, হে, এটা মনে হচ্ছে একটা দেওয়াল, আর এই রেখাটা দরজার মতো নয়। বধিতা বলল, ঠিক সেটাই পিয়াল, একটা দরজা, কিন্তু কোন ঘরের? হ্যাঁ, ভিতরে দরজা, গোপন কোনো রুমের। বধিদা এবার ছবিটার পিছন দিকে তাকালো। ক্যানভাসের কাঠের ফ্রেমের নিচে ছোট করে লেখা একটা শব্দ, অভ্যন্তরস্থ। আমরা থমকে গেলাম। একটা ছবি যেখানে একটা লুকোনো দরজার আভাস, আর তার নাম অভ্যন্তরস্থ, মানে উইদিন কিংবা ইনসাইড। তখনই কানে এলো একটা ঠক ঠক আওয়াজ। চঞ্চল প্রায় লাফিয়ে উঠে বলল, ওই দাদা, কে ওটা করছে? আমরা দ্রুত এগিয়ে গেলাম ঘরের কোণার দিকে। কাঠের মেঝে যেন নিচে কোথাও ফাঁকা, আওয়াজটা আসছিল মেঝের নিচ থেকে। বধিদা মেঝের কাঠের জয়েন্টগুলো টোকা দিতে দিতে একটা জায়গায় থেমে গেল। শুনলে, এই জায়গাটায় আওয়াজ ফাঁপা। আমরা সাবধানে ওই কাঠটা সরাতে চেষ্টা করলাম। কিছুক্ষণ পর একপাশে একটা উঁচু হয়ে উঠল। নিচে আধারের মতো একটা ছোট্ট কাঠের বাক্স। খুলতে দেখা গেল একটা রোল করা পুরনো ক্যানভাস, একটা পেন্টিং, আর একটা ছোট্ট কাগজ। তাতে লেখা, এই ছবির ভিতর লুকিয়ে আছে আমার যন্ত্রণা, খুঁজে নিও যদি পারো, স। বুধিদা ধীরে বলল, স মানে সায়ক। এই ছবিটা সে লুকিয়ে রেখেছিল, যার কথা কারো কাছে বলেনি। হ্যাঁ, এখন আমরা এটা খুলে দেখতে পারি পিয়াল। ঘরের মধ্যে বাতাস যেন ঠান্ডা, অথচ জানলা দরজা বন্ধ। বাতাস এলো কোথা থেকে? চঞ্চু বলল, পিয়া, তুই একটা কথা বিশ্বাস করবি না। আমি চঞ্চুর দিকে তাকাতেও বলল, একটু আগে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ মনে হলো আমার ঘাড়ের পিছনে কেউ নিঃশ্বাস ফেলেছে।
বৌদিদা ওর কথা কেটে দিয়ে শান্ত গলায় বলল, ওটা তোমার কল্পনা নয় চঞ্চু। আমি জানি এর উৎস কোথায়। আসল খেলা এখনই শুরু হচ্ছে। বাড়ির দোতলায় একটা ঘরে ছিল একটা ধুলো মাখা লেখা রাখার আলমারি। সেই ঘরেরই এক কোনায় বধিদা খুঁজে পেল একটা পুরনো রেজিস্টার খাতা। কাগজগুলো হলদে, কিছু অংশ ছেঁড়া, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল প্রেতলিপি। তাতে হাতের লেখা স্পষ্ট নয়, অদ্ভুত আঁকা বাঁকা অক্ষরে লেখা, যেন কেউ খুব দ্রুত লিখেছে বা অসম্পূর্ণভাবে। শব্দগুলো বাংলা, কিন্তু পড়া যায় না ঠিক মতো। প্রতিটা লাইনের মাঝখানে আঁকা চিত্ররূপ, কিছু আধা মানুষ, কিছু মাথাবিহীন অবয়ব, কিছু শুধু চোখ, বড় বড় চোখ। চঞ্চু থেমে গিয়ে বলল, এই লেখাগুলো কি শায়কের? বধিদা একটু তাকিয়ে বলল, না, এগুলো শায়ক নিজের হাতে লেখেনি, কিন্তু ও এগুলোরই ব্যাখ্যা দিতে চেয়েছিল নিজের আঁকা ছবির মাধ্যমে। আমি পাতা উল্টাতে উল্টাতে থেমে গেলাম একটা পাতায়। সেখানে আঁকা ছিল একটা বাড়ির ম্যাপের মতো কিছু, খুবই এলোমেলো, কিন্তু একটা দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে একটা ছোট্ট জায়গা, ঠিক যেন ওই ঘরেরই নিচের তলার একটা অংশ। ম্যাপের নিচে লেখা, ভেতরে যাবি না যতদিন না ও নিজে তোর নাম করে ধরে ডাকে। আমার হাত কেঁপে উঠল। পিছনে তাকালাম, কেউ ছিল না, কিন্তু বুকের মধ্যে শিরশিরে একটা অনুভব। হঠাৎ এক ঝটকায় বাতি টিনটিন করে নিভে গেল। ঘরটা পুরো আঁধার। চঞ্চু প্রায় কেঁদে ফেলছে। দাদা, প্লিজ দাদা, এখান থেকে বেরিয়ে চলো না। বদিদা হাত বাড়িয়ে আমাদের দুজনকে থামিয়ে বলল, চুপ, কিছু শুনছো? আমরা দাঁড়িয়ে আছি, বাতি নিভে গেছে। বাইরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। তারপর হঠাৎ নিচের ঘর থেকে স্পষ্ট শব্দ উঠছে। কেউ যেন ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে আসছে। আমাদের নিঃশ্বাস বন্ধ। চঞ্চুর ঠোঁট কেঁপে উঠছে। বধিদা চোখ বন্ধ করে ধীরে বলল, ও আসছে। কে? সেই যে প্রেতলিপির মালিক, যার ব্যথার যন্ত্রণার ছবি শায়ক আঁকতে পেরেছিল। আমরা যার নাম এখনো জানি না, মুখ এখনো দেখিনি, কিন্তু সে এখানে আছে। ঘরের ভেতর হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল। জানলা খুলে যায় ঝপ করে। পিছনের দেয়ালের ছবিটার দিকে তাকিয়ে দেখি, ছবির মধ্যে মুখটা বদলে গেছে। আগে যেখানে শুধু ছায়া ছিল, এখন একটা অস্পষ্ট মুখ। মুখে চওড়া হাসি, কিন্তু চোখ দুটো শুধু আঁধার। চঞ্চু প্রায় হাঁটু কেড়ে বসে পড়ল। পিয়ার, আমি দেখতে পাচ্ছি ওকে ছবির ভিতরে, ও নড়ছে। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। শুধু বোধিসত্ত্বদা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, আমি জানি তুই এখানে আছিস। তুই যা চাস সেটা আমি বের করব। তোর কষ্ট আমি পড়ে ফেলবো। তুই যা রেখে গেছিস সেই প্রেতলিপি আমি ফাঁস করব। সেদিন রাতটা আমরা আর সেই ঘরে কাটাইনি। নিচের ঘরে বিছানা পেতে তিনজনে পাশাপাশি ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম এলো না। ঘুমোর ভিতরেও যেন কেউ কানের কাছে ফিসফিস করে বলল, আমার কষ্টটুকু তোরা বুঝবি? সকালটা অস্বাভাবিক ঠান্ডা ছিল, যেন রাতের ছায়া এখনো দেয়াল বেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি, চঞ্চু আর বোধিসত্ত্বদা তিনজনেই রাতের ঘটনার রেশ টের পাচ্ছি। চঞ্চু একবার উঠে দাঁড়ালেই জানলার পর্দা দেখে, আর আমি বারবার নোটবুকে আগের সন্ধ্যায় লেখা কিছু শব্দ পড়ে যাচ্ছি। ভেতরে যাবি না, নিজে তোর নাম ধরে ডাকে। এই কথাগুলো কার লেখা, আর কেনই বা? সকালে আমরা আবার দোতলার সেই ঘরে গেলাম যেখানে প্রেতলিপি খুঁজে পেয়েছিলাম। বধিদা এবার অনেকক্ষণ ধরে ছবিগুলো পরখ করছিল, একটার পর একটা। হঠাৎ
উনি থেমে গেল একটা ছবির সামনে। ছবিটা আমরা আগেও দেখেছিলাম। পেছনে কাঠের গির্জার মতো একটা গঠন, সামনে একটা আবছা অবয়ব, মাথা নিচু, হাতে এক গুচ্ছ প্রাস। চঞ্চু বলল, এটা তো সাইকের একটা স্বপ্রতিকৃতি নয়? বদিদা বলল, হ্যাঁ, কিন্তু এই ছবিতে কিছু বদলে গেছে। ক্যানভাসের নিচে একটা অদ্ভুত স্তর এসেছে। এটা নতুন, এটা কদিন আগেও ছিল না। আমরা ছবিটা খুলে নিচে একটা চামড়ার কাগজ পেলাম, অদ্ভুত দাগে ভরা। কিছুটা মনে হচ্ছে পুরনো ব্রেল, আবার কিছুটা অদ্ভুত রঙে আঁকা। রোদে ধরলে উজ্জ্বল হয়, ছায়ায় মিলিয়ে যায়। ওর পিছনেই একজোড়া শব্দ লেখা ছিল, শ্যাডো অফ ট্রুথ, মানে সত্যের ছায়া। আমি বললাম, এর মানে কি? ছায়া তো আলো না থাকলে পড়েই না, তাহলে সত্য কি আলো ছাড়া ধরা পড়ে না? বদিদা হালকা হেসে বলল, তুই ঠিক দেখে ভাবছিস পিয়াল। সত্য কখনো নিজের মতো করে সামনে আসে না, ও ছায়ার পিছনে যেতে হয়। আর সেই ছায়া সব সময় আমাদের পায়ের নিচে না, অনেক সময় মাথার উপরে ভেসে থাকে। সঞ্চু বলল, হ্যাঁ দাদা, আমি মাথা খারাপ করে ফেলবো। এটা যদি সত্যের ছায়া হয়, তাহলে এর উৎস কোথায়? আমাদের দিকে তাকাচ্ছে। আমি এখনো জানি না ওই আয়নায় আমি যা দেখেছিলাম সেটা সত্যি ছিল না ভয়। কিন্তু বুঝিদা চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল। চঞ্চু আর আমি চোখে চোখ রাখলাম। তারপর আর কিছু না বলে আমরা ওর পিছনেই হাঁটতে লাগলাম। বাড়ির একেবারে পেছনের দিকে একটা ছোট্ট গলি মতো রাস্তা আছে, যেখানে সাধারণত কেউ যায় না। আগাছা, শ্যাওলা, ছেঁড়া ভাঙা ইট, আর এক কোনা ভাঙা ঘর। ঘরটা বলে একটা স্টোর রুম বলাই ভালো। বদিদা বলল, এই ঘরটা কেউ খোলেনি বহুদিন, অথচ শায়কের একখানা পেন্টিংয়ে এই জায়গাটাই ছিল স্পষ্ট। বুঝেছিস পেয়াল? আমি কিছু না বলে মাথা নাড়লাম।
দাদা দরজাটা ধাক্কা দিল, নড়ল না। তারপর জানলার লোহার ফ্রেমে গিয়ে একটা অংশে আঙুল চালিয়ে বলল, তালাটা বাইরের না, ভিতর দিক থেকে বন্ধ। ভিতর থেকে? তাহলে ভিতরে কেউ? হয়তো ছিল, অথবা এখনো আছে। ঘরের পিছনে একটা সরু ফাঁক দিয়ে আমরা ঢুকে পড়লাম। ভিতরের ঘরটা ছোট্ট, অন্ধকার, ধুলোয় ভরা। একপাশে কাঠের ইজেল, সেই ইজেলে অর্ধেক আঁকা একটা ছবি। আর ঠিক তার সামনে বসে আছে কেউ, মাথা নিচু, লালচে কুর্তা, সাদা প্যান্ট, চুল এলোমেলো। মনে হচ্ছিল যেন। আমি শ্বাস বন্ধ করে চঞ্চুর কানে বললাম, এই সায়ক? কিন্তু পরক্ষণেই বধিতা বলল, না, ও সায়ক না, ওর নাম তীর্থ। তীর্থ? সেই নিখোঁজ ছাত্র? সে মাথা তুলল ধীরে, চোখ দুটো ভেজা, চোয়াল থরথর করে কাঁপছে। বলল, আমি চাইনি এসব হোক। আমি শুধু ওকে ভালোবাসতাম। আমি চাইনি ও মরে যাক। তুই ইচ্ছে করে ওকে মেরে ফেলিসনি, কিন্তু তোর ভিতরে রাগ, হিংসা, অধিকার, সেগুলোই সাহেবকে ধ্বংস করেছিল। ও বুঝে গেছিল তুই কি করতে পারিস, তাই ও আঁকতে শুরু করেছিল ভবিষ্যৎ, আগাম বিপদ, নিজের মৃত্যুর উদ্দেশ্য। তুই পালিয়েছিলি, কিন্তু ওর আঁকা ছবি, ওর তৈরি প্রেতলিপি, সেগুলোই তোকে ফিরিয়ে আনলো। তীর্থ চুপ করে বসে রইল। তার সামনে অর্ধেক আঁকা ছবিটার দিকে তাকালাম আমরা, আর সেখানে স্পষ্ট 3টি অবয়ব, আমি, চঞ্চু আর বুধিদা। আর ছবির এক পাশে লাল অক্ষরে লেখা, শেষ সাক্ষাৎ। তীর্থ ফুঁপিয়ে উঠল। আমি জানতাম আজকে দিনটা আসবে। ছবির মধ্যে যে ছায়া রেখে গেছে, সে তো আমার ছায়া। আমি আর পারছি না। আমরা আর কিচ্ছু বললাম না, শুধু বদিতা বলল, চিত্রপ্রেত বলে কিছু নেই পিয়াল, কিন্তু মানুষের ভিতরের অপরাধ বোধ, সেটাই এক সময় ভূতের মতো তাকে তাড়া করে ফেলে। সায়ক যেন সেই অপরাধের ছায়া আঁকতে আঁকতে একটা নতুন মাত্রা তৈরি করে ফেলেছিল, সেই পেট লিপি। আমি শেষবারের মতো ঘরটা দেখলাম। ছবির মধ্যে আমরাও বন্দী হয়ে গেছি হয়তো, কিংবা সেই ছায়ারাও আমাদের ছায়া হয়ে রয়ে গেছে, সময়ের গায়ে আঁকা দাগের মতো। চঞ্চু বলল, হ্যাঁ দাদা, আমরা তাহলে এখন কি করব? সত্যটা প্রকাশ পেয়েছে, বিচার কে করবে জানি না, কিন্তু আমরা এখন বাড়ি ফিরবো আলোতে। আর আমি জানি রাত হলে আবার সেই ছবি চোখে ভাসবে, আর সেখান থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে থাকবে। তীর্থ না, সায়ক।